সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা অন্যরকম খবর, ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেছেন। তো আমিও দেখে আসলে কিছুটা আশ্চর্য হয়েছি যে এই মুহূর্তের সারা বাংলাদেশ যখন আমরা নুরুফোবিয়াতে আসলে এই মুহূর্তে ডুবে আছি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা যতগুলো ইউটিউব চ্যানেলের খবর আছে সব কিছু আসলে নুরু ভাই বেসিক আসলে আমাদের খবরগুলা। তো এই খবরের মধ্যে নতুন একটা টুইস্ট আসছে যে আহ, ভিপি নুরু সহ ২৯ জনের নামে একটা নতুন করে মামলা হয়েছে। এই মামলার যেই ধারাগুলো আছে সেটা হচ্ছে হত্যা চেষ্টা, মানে অ্যাটেম্পট টু মার্ডার, তারপরে হচ্ছে আপনার চুরি এবং ডাকাতি, এই তিনটা মিলিয়ে একটা মামলা করা হয়েছে। তো মামলার ব্যাপারে আমি যে জানানোর আগে আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি যে আজকে বেসিক্যালি ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার ভিপি নূর সহ মোটামুটি যে তিনজন অবস্থা আপনার খুব বেশি খারাপ ছিল তাদেরকে আজকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার বিকেলে, মানে আজকে যখন আমি ভিডিও আপলোড করছি শুক্রবার। আর এই বিষয়টা কনফার্ম করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। তবে সন্ধ্যা পর্যন্ত এই তিনজন হসপিটাল ছাড়েননি। আজকে যাদের হসপিটাল থেকে ছাড়ার কথা ছিল ভিপি নূর, ফারুক খান ও নাজমুল, এই তিনজনকে আজকে ছাড়ার কথা ছিল। এখন ভিপি নূর সাহেব যখন তাকে যেতে বলা হয়, মানে যখন তাদেরকে ঢামেক থেকে যাওয়ার কথা ছিল, তখন তিনি বলেন যে তিনি তার ডান হাতের কনুইতে কিছুটা ব্যথা অনুভব করছেন। তো পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজের যারা কি বলা হয়, যারা এখানে তাকে টেক কেয়ার করছেন ডাক্তাররা একটা এক্সরে করেন। এক্সরে করার পরে ডাক্তারদের মতামত হচ্ছে যে আপনার তার হাতে আসলে ওইরকম কোনো ব্যথা নেই। তো তারপরেও তার এই অনুরোধকে কন্টিনিউ করে আরও ২-১ দিন তারা এখানে থাকতে পারবেন। তো তারা যখন হসপিটালে, ঠিক তখনই আসলে এই মামলাটা আপনার করা হয়েছে, মানে ২৫শে ডিসেম্বর এই মামলাটা করা হয়। আর এই মামলাটা করার পরে আপনার ভিপি নূর সহ কোটা আন্দোলনের যে টোটাল নেতাকর্মী আছে সকলের বিরুদ্ধে এই মামলাটা করা হয়। তো এখানে যিনি আপনার কি বলে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের যিনি আছেন ওনার নাম হচ্ছে আপনার রাশেদ। তো এই মামলা বিষয়ে প্রথমে রাশেদের যে মন্তব্য হচ্ছে যে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে তা সবাই দেখেছে, সেই হামলায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন, অথচ আমাদের উপর একটি মামলা দিয়েছে, সেটি একটি মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা। এটি ছাত্রলীগেরই ষড়যন্ত্রমূলক মামলা। আমাদের দমন করার জন্য এবং আমাদের মামলাকে দুর্বল করার জন্যই এই মামলা করা হয়েছে। তিনি আরও বলেছেন যে আমাদের পক্ষে পুলিশ একটি মামলা করেছিল, এরপর আমরা একটি অভিযোগ দিয়েছিলাম থানায়। গতকালও অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছি, কিন্তু তারা সেটি এখনও গ্রহণ করেনি। তো এখন আসলে এই মামলা যেটা হয়েছে, কী মামলা হয়েছে বা কে এই মামলা দিয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসটা জানাচ্ছি। আহ, এই মামলাটা হয়েছে আপনার ডাকসু ভবনে হামলা ও মারামারির ঘটনায় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। এই মামলায় ভিপি নূর সহ ২৯ জনকে আসামি করা হয়েছে। তো এই মামলাটা ২৫শে ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন তিনি বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলার নাম্বার হচ্ছে ৩৮। মামলায় চুরির সঙ্গে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে। মানে ২৫শে ডিসেম্বর এই মামলাটা করা হয়েছে। তো ঘটনাটা আরও আগের। মামলার বিষয়টা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি ওবায়দুর রহমান। তো ওবায়দুর রহমান সাংবাদিকদেরকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী ভিপি নূরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আর এই মামলায় তিনি ২৯ জনকে আসামি করেছেন। আর এই ২৯ জনে হচ্ছে ভিপি নূরের আশেপাশে যারা থাকে, সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ সহ ভিপি নূরের যারা আপনার বন্ধুবান্ধব আছেন তাদের ২৯ জনের বিরুদ্ধে এই মামলাটা দেওয়া হয়েছে। রোববার ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নূর ও তার অনুসারীরা যখন এই মারামারি হয় তখন এই ঘটনাকে কেন্দ্র করে বেসিক্যালি এই মামলাটা করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই মুহূর্তে এই মামলাটা আসলে যে ব্যক্তি ডিএম সাব্বির হোসেন, নর্মালি তো কোনো সাধারণ মানুষ বোঝা যাচ্ছে না, তবে অনেক সময় হয় যা মরামরে গরিবের উপর পড়ে। আমরা দেখছি যে এটা হয় কি, যে আপনার বিষয়টা এমন হতে পারে এখানে আসলে টোটাল ডিটেলস কোনো আপনার এর বেশি কোনো ডিটেলস নাই যে এখানে আসলে কোথায় এই ঘটনা হয়েছে, কাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে, বা ভিপি নুরুল হক নূর কোথায় চুরি করেছেন। তো
তো ডিএম সাব্বির হোসেন যে মামলাটা করেছেন তিনি আসলে কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরের লোক। যতটুকু বোঝা গেছে ডিএম সাব্বির হোসেন সম্পর্কে ৩টা ৪টা আমি পত্রিকায় এই খবরটা পেলাম। বাট ওইখানে ডিএম সাব্বির হোসেন যিনি এই মামলার বাদী, তার কিন্তু কোনো এক্সট্রা কোনো আইডেন্টিটি এখানে নাই। তার মানে হচ্ছে ডিএম সাব্বির হোসেনের কাঁধে ভর করে হয়তো অন্য কেউ এখানে গুলি চালাচ্ছেন। আর আমার এই ধারণাটা, আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের যারা আওয়ামী লীগের রাজনীতির বাইরের মানুষ যারা আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির বাইরের সাধারণ মানুষ হোক, বিএনপির রাজনীতি করুক বা জামায়াতের রাজনীতি করুক, সবাই কিন্তু ঠিক এটাই ভাববেন। যারা রাজনীতি করেন না তারাও কিন্তু এটা ভাববেন যে এই মুহূর্তে নুরুকে থামানোর জন্য এটা হয়তো সরকারের অথবা ছাত্রলীগের কোনো একটা বিশেষ কৌশল। আর এখানে আরেকটা বিষয় যেটা সবার কাছে মনে হয় যে একটু আলোচিত হবে, যে এই মুহূর্তে ভিপি নূর অলরেডি তিনি হসপিটালে আছেন। আর এখানে অনেকে বিষয়টাকে আবার এইভাবে কোট করতে চাচ্ছেন যে তিনি আজকে আসলে হসপিটাল থেকে তিনি কেন যাননি। তো এখানে অনেকে বলছেন, যে পত্রিকাগুলোতে আমি দেখলাম যারা আসলে নেটিজান লোক আছেন তারা বলছেন যে ভিপি নূর জানেন যে এই মুহূর্তে থেকে তিনি যদি হসপিটাল থেকে বের হন তাহলেও তো ওই মামলায় তাকে অ্যারেস্ট করে ফেলা হবে। ইভেন আপনার কোটা সংস্কার যে আন্দোলনের যেই বিষয়টা ছিল সেইটারও কিন্তু কিছু মামলা ভিপি নূরের বিরুদ্ধে এখনও অলরেডি রয়ে গেছে। তো এই মামলাগুলো হঠাৎ করে আবার পুনরুজ্জীবিত হতে পারে। এটা অবশ্য যারা গুণীজন আছেন, বিশেষজ্ঞ আছেন তাদের ধারণা। আমরা খুবই ছোটোখাটো মানুষ, আমরা আসলে ওইরকম ধারণা করতে পারি না। আর রাশেদ খান যিনি আছেন তিনি হচ্ছেন আপনার যে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের যিনি দায়িত্বশীল কর্মকর্তা। তিনি এই মামলার ব্যাপারে আরেকটা বিষয় এখানে নোটিফাই করিয়েছেন যে আপনার ওই দিন ডাকসু ভবনে যে হামলা হয়, সে হামলার জন্য যে মামলা করা হয়, মানে আপনার ভিপি নূরের পক্ষ থেকে আপনার কি বলা হয় ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন এই মামলাটা কিন্তু বেসিক্যালি করেন। আপনারা জানেন মুক্তিযুদ্ধের একাংশের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী সহ প্রায় আপনার ৩৭ জনের নামে, ৩৭ জনের নাম উল্লেখ করা অজ্ঞাত ৪০ এবং ৫০ জন, ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে কিন্তু ডাকসুর ভিপি নূরের যেই ঘটনাটা সেটার এগেনস্টে মামলাটা করা হয়। আর সেইখানের মধ্যে আপনার যে ডাকসুর ৩৭ নেতাকর্মীর নাম আপনার উল্লেখ করা হয় যে এই ঘটনায় ছাত্রলীগ এবং ডাকসুর ৩৭ নেতাকর্মী। এখন ডাকসুর এত নেতাকর্মী হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে ডাকসুর যে কমিটিটা আছে, আমরা জানি ভিপি নূর ছাড়া আর একজন মনে আছেন, এই দুইজন ছাড়া বাকি সবাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তো যার কারণে এই মামলাতেও ডাকসুর ৩৭ জনের নামটা এন্ট্রি করা হয়েছে। আর যেহেতু এটা ছাত্রলীগের সাথে জড়িত, তো রাশেদ খানের সন্দেহ হচ্ছে যে ডিএম সাব্বির হোসেন যিনি আছেন তিনি হয়তো ছাত্রলীগের পরামর্শে অথবা ব্যাকআপে তিনি এই মামলাটা দিচ্ছেন। একজন সাধারণ ছাত্রের এতটুকু সাহস বা ক্ষমতা নেই যে ভিপি নূরের নামে এই মুহূর্তে এই ধরনের একটা মামলা দিবে, যেটার আসলে এখন ইনভেস্টিগেশনের বিষয়, যেহেতু এটা মামলা হয়েছে এটা হয়তো কোর্টে যাবে। নূর হোসেন হয়তো, আমার ধারণা যে তিনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। এখন অ্যারেস্ট হলে সেটা আইনের ধারায় এখানে নানান তথ্য প্রমাণ আসবে। বাট সাধারণ মানুষের একটা থিঙ্কিং লেভেল আছে। সাধারণ মানুষ যারা রাজনীতি করি না করি, আমরা অনেকে আছেন আওয়ামী লীগ করি, আমরা অনেকে বিএনপি করি, জামায়াত করি। তো কিছু মানুষ আছেন যে না দলের পক্ষে অলওয়েজ চিন্তা করেন, কিছু আছেন যে সত্যি কথাটারে সত্য বলার মতন সৎসাহস রাখেন। তো যারা সত্যি কথাটারে সত্যি বলার মতো সৎসাহস রাখেন তারা কিন্তু নুরুর উপরে যে হামলাটা সেটাকে পছন্দ করেন। ইভেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের সভানেত্রী আছেন, তিনিও কিন্তু নুরুর উপরে আক্রমণটাকে পছন্দ করেননি। যদিও অনেকে বলবেন বা অনেকে বলেন যে এটা তো একটা কার্টিসি বা এটা একটা টেকনিক, এরকম বলবে। তো পাশাপাশি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাও, ইভেন আপনার সাধারণ সম্পাদক যিনি আছেন তারা সহ অনেকে এটার কি বলা হয় যে সমালোচনা করেছেন। কিন্তু তারপরেও অনেকে এটা মানবে না, বা এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার যে আমরা ভাববো যে এটা হয়তো দলের তো লেজুর ভিত্তি কোথাও না কোথাও কিছুটা আছে। কারণ ভিপি নূর এই মুহূর্তে যা করছেন সব কিছুই আসলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পক্ষে যাওয়ার মতন কোনো ঘটনা যেহেতু নেই, সো নুরুর উপরে কোনো মামলা হোক, কোনো মাইর হোক, সবারই একটা ধারণা। আর যেহেতু নুরু ভাই সবসময় লাইভে এসে বলেন যে সরকারের ইন্ধনে, বিশেষ করে ওই দিন হাসান মাহমুদ সাহেবকে তিনি বাচাল মন্ত্রী বলার পরে ওইখানে তিনি বলেছেন যে এই বাচাল মন্ত্রী এত কথা বলে কেন, বা এরকম একটা কমেন্ট করেছেন। পরে বলেছেন যে বাচাল মন্ত্রীর কথা থেকেই বোঝা যায় যে এটার পিছনে সরকারের সরাসরি বা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে হোক মদত আছে। তো যদিও এগুলো আমরা জানি না, ইনভেস্টিগেশনের বিষয়, বাট সাধারণ মানুষের মধ্যে এটা আসলে ফিলিংস চলে আসে। তো দেখা যাক আসলে এখন ভিপি নূর হয়তো আগামী শনিবারে তিনি হয়তো হসপিটাল থেকে ছাড়া পাচ্ছেন, তিনি সহ ফারুক সহ আরও ৩ জন টোটাল হসপিটাল থেকে মুক্ত হওয়ার পরে হয়তো এই মামলার প্রসিডিং শুরু হবে। তো এটা খুব অস্বাভাবিক কিছু না, হয়তো আমরা ২-৪ দিন পরে দেখতে পারি যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছেন। তো বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক আসলে কি হয়। তো আমরা আসলে বাংলাদেশকে কখনো এরকম অস্থিতিশীল পরিবেশে দেখতে চাই না।
আমরা চাই বাংলাদেশে আমরা যে দলের রাজনীতি করি, ব্যক্তিগত দলমত আলাদা হোক, বাট সুন্দরভাবে মিলেমিশে সত্যি কথা, হক কথা, রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের বিপক্ষে যেটাই হোক, যেটা উচিত কথা সেটা বলার মতন প্ল্যাটফর্ম চাই। তো আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।